১৪৪ বছর বাদে প্রয়াগরাজে আয়োজিত হয়েছে মহাকুম্ভ। ইচ্ছা তো ছিল প্রথম দিন থেকেই মহাকুম্ভে যাওয়ার, কিন্তু সময় বা সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। তারপর জানি না কি হলো, হয়তো বাবাই ডাক দিল। বলে না, বাবা ডাকলে ভক্তকে যেতেই হবে, ঠিক খানিকটা সেই রকমই ঘটেছিল আমার সাথে। ৩ দিনের মধ্যে ঠিক করে বেরিয়ে পড়ি মহাকুম্ভের পথে। আনন্দ তো ছিল, তার সাথে একটা বিশাল ভয় কাজ করছিল, কারণ সবাই তোমরা জানো ট্রেনের টিকিট অ্যাভেলেবেল নেই, তৎকালেও সম্ভাবনা খুবই কম, আর জেনারেলের অবস্থা তো জানোই তোমরা। কিন্তু কি করব, প্রয়াগরাজ তো যেতেই হবে, তাই জন্য ব্রেক জার্নি করে চললাম প্রয়াগরাজের পথে। একই দিনে পৌঁছে গেলাম প্রয়াগরাজ। কিভাবে পৌঁছালাম প্রয়াগরাজ সেটা নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটা, পুরোটা দেখো কিন্তু। প্রথমে আমরা হাওড়া থেকে গেলাম গয়া ভায়া বন্দে ভারত, যেখানে টিকিট অ্যাভেলেবেল ছিল। তারপর গয়া থেকে জেনারেল কম্পার্টমেন্টে চলে গেলাম প্রয়াগরাজ। সেই অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিওটা। আমার এই জার্নিতে আমার সাথে ছিল এনারা দুজন, আর তার সাথে আমার হাজব্যান্ড, যে সবসময় ক্যামেরার অন্যদিকে থাকা পছন্দ করে। কথা বলতে বলতে চলে এসেছি হাওড়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আজকে আমাদের হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে, এবার আমরা এগিয়ে চলেছি আমাদের কোচের দিকে। মহাকুম্ভের পাশাপাশি আমার আজ আরেকটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে আমি প্রথমবার কোনো বন্দে ভারত ট্রেনে ট্রাভেল করছি। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এর আগে আমি কোনো বন্দে ভারতে চড়িনি। আমি অনেক শুনেছি বন্দে ভারতে এই হয় ওই হয়, তো আজকে সেই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের কিন্তু ভীষণভাবে দরকার। আর দেখো, কথা বলতে বলতে আমাদের বন্দে ভারতও প্ল্যাটফর্মে ঢুকে গেল। তো কিছু ছবি তুলে আমি উঠে বসলাম ট্রেনেতে, কারণ আর 5 মিনিট হাতে টাইম আছে, এরপর ট্রেন ছেড়ে দেবে। আর বন্দে ভারতের কিন্তু ছাড়ার কিছুক্ষণ আগেই দরজা বন্ধ হয়ে যায়, আর কিন্তু তারপর দরজা খোলে না। তো ভিতরে ছিল 2 জন আর 3 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর তার সাথে সাথে আমি পেয়ে গেছিলাম উইন্ডো সিট, আর আমার সামনে ছিল এরকম একটা সুন্দর টেবিল। ট্রেন তার নির্ধারিত সময় সকাল 6:45 হাওড়া 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার যাত্রা শুরু করলো গয়ার উদ্দেশ্যে। আর তার সাথে সাথে আমরাও এক ধাপ এগিয়ে গেলাম আজকে আমাদের গন্তব্য প্রয়াগরাজের পথে। তো ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে একটা করে জলের বোতল দিয়ে গেল, যেটা হচ্ছে 1/2 লিটারের। আর হ্যাঁ, এরপরে চাইলেও কিন্তু জলের বোতল পাওয়া যাচ্ছে। তার কিছুক্ষণ বাদেই চলে এলো খবরের কাগজ। আমি একটা বাংলা খবরের কাগজ নিয়ে নিলাম। 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6:45 হাওড়া স্টেশন থেকে ছাড়ে, এবং এটা দুপুর 12:30 নাগাদ পৌঁছায় গয়াতে। এর মধ্যিখানে 6টা জায়গায় এদের হল্ট থাকে। এই ট্রেনে 14টা চেয়ার কার আছে এবং 2টো এক্সিকিউটিভ ক্লাস আছে। আর এই ট্রেনের ভাড়া চেয়ার কারের 1355 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের হচ্ছে 2415 টাকা। আর হ্যাঁ, খাবার কিন্তু এর সাথে অ্যাড করা থাকে। আমরা ব্রেকফাস্টের পাশাপাশি লাঞ্চও পেয়েছিলাম। টিকিট বুক করার সময় তোমরা ভেজ নন ভেজটাকে মেনশন করে দিও। দেখো, কথা বলতে বলতে চায়ের সরঞ্জাম সব দিয়ে গেছে। ওটস বিস্কুট দিয়েছে আর চায়ের পাউডার দিয়েছে, তার সাথে সাথে কিছুক্ষণ বাদেই এরা গরম জল দিয়ে দিল। চলো এবার চাটাকে খাওয়া যাক। চাটা কিন্তু দারুণ ছিল। চা খাওয়া শেষ হতে না হতেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমাদের ছিল 2টো ব্রাউন ব্রেড, কেচাপ, বাটার, জ্যাম, একটা স্যানিটাইজার, একটা কেক, আর যেহেতু আমরা ননভেজ অর্ডার করেছিলাম তাই ছিল অমলেট আর কিছু ভেজিস, মানে কিছু তোমার আলু ভাজা আর কিছু কড়াইশুঁটি সেদ্ধ ছিল। যারা ভেজ নিয়েছিল সবই সেম ছিল, শুধু ডিমের অমলেটের জায়গায় ভেজিটেবল চপ ছিল। আমি একটা স্যান্ডউইচ মতো বানিয়ে খেয়ে নিলাম, শুধু আমি একটু গোলমরিচের অভাব বোধ করছিলাম। খেতে খেতে দেখলাম যে ট্রেন ঢুকছে দুর্গাপুরে, আর এটাই হচ্ছে এই ট্রেনের প্রথম হল্ট। আর আজকে সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা করে রয়েছে। এতক্ষণ আগে এত কুয়াশা ছিল যে ট্রেন মধ্যিখানে দাঁড়িয়ে গেছিল।
প্রায় 10-15 মিনিট লেটে আমরা দুর্গাপুরে ঢুকলাম। এখানেও কিন্তু ওয়েদার খুব একটা ভালো না। তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, ঘন কুয়াশার চাদর পুরো ঢেকে রেখেছে চারপাশের অঞ্চলটাকে। এখানে ট্রেনের 2 মিনিটের হল টাইম ছিল। 2 মিনিটের জায়গায় বন্দে ভারত এখানে প্রায় 5 মিনিট মতো দাঁড়ালো। কারণটা বুঝতেই পারছো, আশেপাশে ঘন কুয়াশার জন্য। যাই হোক, 5 মিনিট দেরিতে আমরা দুর্গাপুরকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আসানসোলের দিকে, কারণ এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে আসানসোল। ব্রেকফাস্ট করার পর কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, কারণ অনেক সকালে উঠতে হয়েছে, প্লাস কালকে নাইট শিফট ছিল। তো যাই হোক, যখন ঘুম ভাঙলো তখন চোখের সামনে খানিকটা এই রকম দৃশ্য দেখলাম। কখন যে আসানসোল ধানবাদ ক্রস করে গেছি নিজেও বুঝতে পারিনি। ঘুম চোখে কিছু কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম, সেগুলোই শেয়ার করেছিলাম। আর ভিতরে তখন মোটামুটি সবারই একটা ঘুম হয়ে গেছে। আমার সাথে আছে সুজয়দার বৌদি, তারা এখন মোটামুটি ব্যস্ত হচ্ছে ভিডিও কলে ছেলের সাথে কথা বলতে। আর একটা জিনিস দেখলাম যে ট্রেন এখন অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে। এবার তোমাদের সাথে বন্দে ভারতের ওয়াশরুমটা কীরকম সেটা শেয়ার করছি। ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার। আমি প্রায় অর্ধেকের বেশি টাইম ট্রাভেল করার পর কিন্তু ওয়াশরুমে এলাম, দেখলাম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, লিকুইড সাবানও রয়েছে, হ্যান্ড ড্রায়ারও খুব ভালোভাবে কাজ করছে। এছাড়া এত সুন্দর একটা মিরর রয়েছে, কোমোডও যথেষ্ট ভালো পরিষ্কার রয়েছে, টিস্যু পেপার অ্যাভেলেবেল রয়েছে, ডাস্টবিন রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এখন অবধি বজায় রেখেছে, এটা খুবই ভালো লাগলো। ট্রেন প্রায় 128 থেকে 130 কিলোমিটার স্পিডে যাচ্ছিল। সিটে বসে কিন্তু একটুও বোঝা যাচ্ছিল না, বাট যখন এই জায়গাটা এসে দাঁড়ালাম না, সত্যি বোঝা যাচ্ছিল ট্রেনের স্পিডটা। আর এই জায়গাটা যথেষ্ট বড়, আমার তো দাঁড়িয়ে থাকতে এখানটা দারুণ লাগছিল। এসে দেখি লাঞ্চ দিয়ে দিয়েছে, কিন্তু তখন খাওয়ার একটু ইচ্ছে ছিল না, তাই রেখে দিলাম, একটু পরে খাবো, তখন শেয়ার করব যে কী কী দিয়েছে। আর এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে কোডারমা জংশনে, যেটা হচ্ছে এই ট্রেনের লাস্ট হল্ট। এরপরেই হচ্ছে গয়া। কেমন লাগছে খাওয়া দাওয়া? অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, আলাদা 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 আলাদা। আর এখন খাওয়ার পরে রয়েছে। কোডারমা জংশন যখন আমাদের ট্রেন ছাড়লো তখন প্রায় ট্রেন 25 মিনিট মতো লেট চলছিল। তার কারণ ছিল সকালের সেই ঘন কুয়াশার চাদর। যাই হোক, তবে এখন কিন্তু আবহাওয়া অনেকটাই উন্নত। দেখতেই পাচ্ছ কীরকম সূর্যের তেজ। ভিতরে বসে আছে বলে হয়তো গরমটা তখনও অনুভব করতে পারিনি। এই স্টেশনটা ছেড়ে যাওয়ার পরেই না প্রকৃতির রূপ আচমকাই বদলে গেল। চারিদিকে ঘন সবুজ জঙ্গল, তার মাঝখানে একটা ছোট্ট পাহাড় উঁকি দিচ্ছিল। এত সুন্দর লাগছিল না যে কি বলবো। খাওয়া ছেড়ে তখন আমি জানলার বাইরে চোখ মেলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে লাগলাম। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ট্রেন জার্নির চেয়ে প্লেন জার্নি করা বেশি পছন্দ করো, কিন্তু আমার কাছে ট্রেন জার্নি মানে হচ্ছে একটা ইমোশন, একটা ভালো লাগা, একটা ভালোবাসার জায়গা। প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দেওয়া, গভীর রাতে অন্ধকারে বুক চিরে ট্রেনের ওই হুইসেল দিয়ে বেরিয়ে যাওয়াটা না একটা আলাদাই রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করে।
তোমরা যারা যারা ট্রেন জার্নি পছন্দ করো তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। চলো এবারে লাঞ্চটা করে নেওয়া যাক, কারণ গয়া আসতে আর বেশি দেরি বাকি নেই। তো ননভেজ আইটেমের মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন, একটা গোলাপ জামুন আর দুটো পরোটা, আর তার সাথে সাথে টক দই। খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো ছিল। আর ভেজের মধ্যে সবই সেম ছিল, চিকেন বাদে পনির ছিল। ফাইনালি এবার আমাদের ট্রেন গয়া জংশনে পৌঁছে গেল। যে ট্রেন কিছুক্ষণ আগে প্রায় 25 মিনিট মতো লেট ছিল, পুরো অন টাইমে কিন্তু গয়াতে ঢোকালো। এটাই হয়তো বন্দে ভারতের বৈশিষ্ট্য। যাই হোক, গয়া স্টেশনে দেখলাম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। নতুন প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত গিয়ে দাঁড়ালো। এবার আমাদের যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে, কারণ ওখান থেকেই ছাড়বে আমাদের পরবর্তী ট্রেন। এবারেই হচ্ছে আসল পরীক্ষা। হাফ রাস্তা তো আমরা যথেষ্ট ভালোভাবে আরাম করে চলে এলাম। বাকি রাস্তা কিভাবে কাটে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়, কারণ জেনারেলে এই প্রথমবার আমি ট্রাভেল করতে চলেছি। তো সবার আগে জেনারেলের টিকিটটা কেটে নিচ্ছি। 140 টাকা করে লেগেছিল গয়া থেকে প্রয়াগরাজ অবধি। আমরা যে সময় গয়া পৌঁছেছিলাম সেই সময় দুটো ট্রেন অ্যাভেলেবেল ছিল, যেটাতে করে আমরা প্রয়াগরাজে রাত্রিরের মধ্যেই পৌঁছে যেতে পারি। একটা ছিল পুরুষোত্তম এক্সপ্রেস, যেটা পুরী থেকে ছেড়ে গয়াতে আসবে দুপুর 1টা 40-এ, আর একটা ছিল মহাবোধি এক্সপ্রেস, যেটা গয়া থেকে ছাড়বে যাবে নিউ দিল্লি ভায়া প্রয়াগরাজ। আমরা দুটো ট্রেনটা ধরলাম, কারণ তাহলে চান্সেস ছিল যে আমরা জেনারেলে উঠতে পারবো। আমরা যখন প্ল্যাটফর্মে ছিলাম অতটা ভিড় ছিল না, কিন্তু ট্রেন ঢোকার সাথে সাথে প্রচুর পরিমাণে ঠেলাঠেলি শুরু হলো। আমি ভয়ে পিছিয়ে পড়েছিলাম, কিন্তু বলে না বাবা মহাদেব সাথে থাকলে সব কিছু উদ্ধার হয়ে যাবে, খানিকটা ঘটেছিল আমার সাথে। একজন পুলিশ অফিসার এসে আমাদের 4জনকে একটা বগির মধ্যে তুলে দিয়েছিল, এবং তোমরা বিশ্বাস করতে পারবে জেনারেলের ওই ভিড়েতে আমি একটা বসার জায়গা পেয়েছিলাম, তাও সেটা উইন্ডো সিট। মহাদেবের কৃপা না থাকলে না এটা সম্ভব হতো না। যাই হোক, ওই একটা সিটেতেই কিন্তু আমি আর বৌদি অল্টারনেট করে বসেছিলাম। সুজয়দা আর আমার বর তো জায়গাই পায়নি, তারা সারা রাস্তা প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছে। গয়া থেকে ছাড়লে খুব একটা জেনারেলে কিন্তু ভিড় ছিল না, কিন্তু যত এগোতে লাগলো স্টেশন তত ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হলো। দুপুর 2টোয় ছেড়ে মহাবোধি এক্সপ্রেসের প্রয়াগরাজে পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 7:30। মাঝে ছিল 9টা হল্ট। ট্রেন কিন্তু প্রথম দিকে দুর্দান্ত গতিতে এগোচ্ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু কিছু দূর যাওয়ার পরই ট্রেন লেট হওয়া স্টার্ট হলো। প্রায় আমাদের ট্রেন 1.5 ঘন্টা মতো লেট ছিল। আমাদের যেখানে 7:30টায় পৌঁছানোর কথা ছিল, আমরা প্রায় রাত্রি 9টা নাগাদ পৌঁছালাম প্রয়াগরাজে। যত এগোতে লাগলাম লোকজন প্রচুর পরিমাণে জেনারেলে উঠতে লাগলো। দেখো ভিড়টা দেখো জাস্ট। তো ফাইনালি রাত 9টা নাগাদ আমরা পৌঁছালাম প্রয়াগরাজে। মধ্যিখানে ট্রেন কিন্তু অনেকটাই মেকআপ করেছিল তার লেট, কিন্তু ঠিক প্রয়াগরাজ ঢোকার আগে অনেকক্ষণ দাঁড়াতে হলো। যাই হোক, বাবার আশীর্বাদে আমরা সবাই একই দিনে পৌঁছে গেলাম প্রয়াগরাজ। জেনারেলে আসা তো একটু কষ্টকর, কিন্তু যাই হোক বাবার আশীর্বাদে আমরা পৌঁছে গেছি। আর্ধেক রাস্তা আরাম করে এলাম, আর আর্ধেকটা একটু কষ্ট করে। এইটুখানি কষ্ট তো করাই যায়, কারণ আমরা কেউই জেনারেলে প্রত্যেক দিন ট্রাভেল করি না, তাই তার অভিজ্ঞতাও আমাদের নেই।
এখানে এসে দেখি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষজন এসছে এই শুভ লগ্নের সাক্ষী হতে। নিজেকে এই বিশেষ মুহূর্তে সাক্ষী রাখতে পেরে না খুবই আনন্দ হচ্ছিল। কথা বলতে বলতে দেখো বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। এবার একটু হেঁটে বেরিয়ে যেতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে টোটো বা অটো তোমাদের গন্তব্যের জন্য। তো চলো, এই ভিডিওটা আজকে আমি এত দূরই রাখলাম। এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আরেকটা কথা বলবো, তোমরা যারা এখনও ভাবছো যে কুম্ভ যাবে কি যাবে না, ডিরেক্ট ট্রেনের টিকিট নেই, তারা কিন্তু এইভাবেও ব্রেক জার্নি করে আসতে পারো। কথা দিচ্ছি কোনো রকম কোনো অসুবিধা হবে না। 12-14 ঘন্টা জেনারেলে কাটানোর চেয়ে 5.5 থেকে 6 ঘন্টা জেনারেলে আসা অনেকটাই ভালো। আর যেরকম বাই রোডে আসলে জ্যাম হচ্ছে, তার চেয়ে তো এইভাবে ব্রেক জার্নি করাটা অনেকটা সহজ। তো গুজবে কান না দিয়ে এখনো সময় আছে, বেরিয়ে পড়ো, কারণ এই মহাকুম্ভ কিন্তু 144 বছর পরে আবার আসবে।